চলেন তাহলে আজকে আমরা শুরু করি। সো লাস্ট দিন হচ্ছে আমরা অনেক দূর পর্যন্ত পড়ছিলাম যে ড্রিফট ভেলোসিটি আর ডিফিউশন একটু পর্যন্ত পড়ছিলাম, তাই না? সবার কি মনে আছে? জি স্যার। অনেকদিন হয়ে গেছে আসলে লাস্ট আমরা পড়াশোনা করছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা হালকা করে ডায়োডটা কি এটা একটু বোঝার চেষ্টা করব। সো আপনারা একটু আমার সাথে ফলো করার চেষ্টা করেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? না না স্যার, স্যার, এখন দেখা দেখতে যাচ্ছে। পারতেছি না স্যার। আচ্ছা আচ্ছা। স্ক্রিন দেখাচ্ছে না। দাঁড়ান, স্ক্রিন শেয়ার করি। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। সো আমরা লাস্ট দিন যেটুকু পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে অনেকটা এই পর্যন্ত পড়ছিলাম, যে হচ্ছে যে দুইটা, একটা পি টাইপ আছে আমাদের কাছে, একটা এন টাইপ আছে, রাইট? এটা এইটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম, তাই না? এর বেশি কি আর কিছু জি পড়ছি? স্যার। না। এখন আমরা কথা হচ্ছে আমরা দুইটা জিনিস বানায় নিছি, দেখেন আমার সাথে সবাই হচ্ছে ফলো করেন, আমি একটু মুছি এটা। সো এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস আমাদের বানানো শেষ, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। কিভাবে পি টাইপ বানাইলাম বলেন তো? পেন্টাভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ইউজ করে, তাই না? আর আমরা হচ্ছে এন টাইপ কিভাবে বানাইলাম? এন টাইপ বানাইলাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ইউজ করে, রাইট? সো আমাদের হচ্ছে দুইটা ডিফারেন্ট জিনিস আমরা অলরেডি বানাই নিছি, পি টাইপ আর এন টাইপ। সো এন টাইপে হচ্ছে কি হয় যে আমরা একটা ইম্পিউরিটি মিশাই, একটা ভেজাল মিশাই, যেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা এক্সট্রা করে ইলেকট্রন দিয়ে দেয়, তাই না? আর পি টাইপের কি করে, ও একটা করে এক্সট্রা হোল জেনারেট করে। তার মানে আমি যতগুলো ইম্পিউরিটি মিশাচ্ছি ততগুলো আমার পি টাইপের হোল তৈরি হচ্ছে, তাই না? হোল কি আমার চার্জ ক্যারিয়ার। আবার এন টাইপে আমরা যতগুলো ইলেকট্রন মিশাচ্ছি ততগুলো কি হচ্ছে, আমার ইলেকট্রন যোগ হচ্ছে, তাই না? তো এখন আমার কথা হচ্ছে পি টাইপ আর এন টাইপকে একসাথে জোড়া দিলে কি হবে, এটা হচ্ছে আমাদের এখন দেখার জিনিস, যে আমরা পি টাইপ আর এন টাইপ তো বানায় ফেললাম, এখন হচ্ছে আমরা এদেরকে একসাথে জোড়া দিব, ঠিক আছে? সো একসাথে যখন আমরা জোড়া দিব তখন আসলে বেশ কয়েকটা জিনিস একসাথে হবে, ঠিক আছে? সো এখানে আপনারা একটু খেয়াল করেন, যেমন ধরেন এই পাশে হচ্ছে কে আছে, এই পাশে হচ্ছে পি টাইপ আছে, হ্যাঁ? আবার এই পাশে কে আছে চিন্তা করে দেখেন, এই পাশে হচ্ছে এন টাইপ আছে, তাই না? এই মাঝখানে হচ্ছে ওরা, এদিকে তো আমি মেটাল দিয়ে রাখছি, এদিকে আমি মেটাল দিয়ে রাখছি। সো এটা যদি আমার এন টাইপ হয় তার মানে এখানে আমার কি আছে, অনেক ইলেকট্রন আছে না? এখানে কি আমার অনেক ফ্রি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন আছে, রাইট? আবার আমার যখন হচ্ছে পি টাইপ এই পাশে দিলাম তখন আমার এই পাশে কি আছে, অনেক হোল আছে। হোলগুলোকে প্লাস দিয়ে না আঁকি, এদেরকে হচ্ছে আমি গোল দিয়ে আঁকি, অনেক হোল আছে, তাই না? সো এখন চিন্তা করে দেখেন, আমি একটা সময় বলছিলাম যে অনেক সময় কি হয়, একটা জিনিস হচ্ছে ডিফিউশন। ডিফিউশন মানে কি, ধরেন আপনারা হচ্ছে এয়ার ফ্রেশনারের বোতল নিলেন, ঠিক আছে? এয়ার ফ্রেশনারের বোতল থেকে যদি আপনি হচ্ছে একটা এটাকে জোরে চাপ দেন তাহলে কি হবে, এটা থেকে এয়ার ফ্রেশনার বের হয়ে যাবে না? তো এখানে কি হলো, এখানে আগে কি ছিল, এখানে হচ্ছে হাই প্রেসার ছিল, তাই না? এই জায়গাটার মধ্যে হাই প্রেসার ছিল আর এখানে কি ছিল, লো প্রেসার ছিল। তার মানে হাই প্রেসার থেকে লো প্রেসারে যখন যাওয়ার জায়গা করে দিলেন, সে হচ্ছে ডিফিউশনের মাধ্যমে চলে গেল। সেরকম যে আমি যখন পি টাইপ বা এন টাইপ বলতেছি, সো এটা হচ্ছে আমার কি, এন টাইপ। আর এটা এটা হচ্ছে আমার পি টাইপ। সো পি টাইপ আর এন টাইপ যখন আমি বলতেছি তখন এই পাশে আমার অনেক বেশি হোল আছে, এই পাশে হচ্ছে আমার অনেক বেশি ইলেকট্রন আছে, তাই না? সো অনেক বেশি হোল যখন থাকবে তখন হোল কি চেষ্টা করবে, হোল চেষ্টা করবে আমি এই পাশে চলে যাই, বুঝতে পারছেন? হোল চেষ্টা করবে আমি এই পাশে চলে যাই, কারণ এই পাশেও অনেক বেশি আছে, এই পাশে কম আছে, তো হোল এই পাশে চলে যাবে। ঠিক যেমন এয়ার ফ্রেশনার যদি আপনি চাপ দেন, বাতাস যেভাবে, সুগন্ধি বাতাস যেভাবে বের হয়ে আসে ঠিক সেভাবে। আবার ইলেকট্রন চেষ্টা করবে যে এই পাশে তো ইলেকট্রন অনেক কম আছে, তাহলে আমি এই পাশে চলে যাই, তাই না? এরকম একটা যাওয়া আসা হবে না? তাহলে খেয়াল করেন, আগে যেখানে হোল ছিল, আগে যেখানে ইলেকট্রন ছিল, ওরা কিন্তু এখন জায়গা বদল করে ফেলছে। সো এই পদ্ধতিটাকে আমরা কি বলতেছি বলেন তো? ডিফিউশন। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? কার কোনো কনফিউশন আছে কিনা? আপনারা কি কানেক্টেড আছেন? একটু রেসপন্স করেন, নাহলে বুঝি না যে আমার নেটওয়ার্ক গুলো না আপনারা স্যার, নেই। আরেকটু রিপিট করেন। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে পি টাইপে কি থাকে অনেক বেশি বলেন তো? হোল হোল থাকে। হোল থাকে। এন টাইপে অনেক বেশি কি থাকে? ইলেকট্রন থাকে।
ইলেকট্রন থাকে। তো আমি যখন পি টাইপ আর এন টাইপকে একসাথে জোড়া দিলাম, ঠিক আছে, জোড়া দিলে কি হইলো, জোড়া দিলে হচ্ছে ওরা কি করলো, যে হোল যে এই পাশে আছে ও ভাবে কি এই পাশে তো হোল কম আছে, তাহলে সে যাওয়ার চেষ্টা করে। এখানে হোল আছে কিন্তু হোল তো এই পাশে কম আছে, তো সে এই পাশে যাওয়ার চেষ্টা করে, এন টাইপে যাওয়ার চেষ্টা করে। আবার এইদিকেও হোল এন টাইপে যাওয়ার চেষ্টা করে। সিমিলারলি হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনও হচ্ছে এই পাশে বেশি আছে, সো ইলেকট্রন এই পাশে যাওয়ার চেষ্টা করে, বুঝতে পারছেন? ইলেকট্রন এই পাশে যাওয়ার চেষ্টা করে। তার মানে আমি যখন পি টাইপ আর এন টাইপকে জোড়া দিতেছি, পি টাইপ আর এন টাইপকে যখন আমি পাশাপাশি জোড়া দিই, হ্যাঁ, তখন হচ্ছে সে কি করে, হোলটা এই পাশে যাওয়ার চেষ্টা করে, হোলটা এই পাশে যাওয়ার চেষ্টা করে, কারণ এইদিকে কি আছে, অনেক মেনি হোলস, তাই না? অনেক হোল আছে এই পাশে। আর এই পাশে কি আছে, মেনি ইলেকট্রনস, তাই না? তাহলে এই পাশে অনেকগুলা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন এই পাশে যাওয়ার চেষ্টা করে। এটা কি বুঝতে পারছেন? এবং এই পদ্ধতিটাকে আমরা কি বলতেছি বলেন তো, ডিফিউশন। কারো কোনো কনফিউশন? না স্যার, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই পাশে যখন হোল চলে যায়, এই হোল যখন এন টাইপে চলে যায় বা ইলেকট্রন যখন পি টাইপে চলে যায়, তখন বেশ কয়েকটা জিনিস হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কি হয় এটা আমরা এখন একটা একটা করে দেখবো, তাহলে আপনারা বুঝবেন যে ডায়োড কিভাবে কাজ করে। এই কনসেপ্টগুলো আমাদের খুবই জরুরি ডায়োড বোঝার জন্য। ঠিক আছে, যে এরা যখন একজন আরেকজনের সাথে জায়গা বদল করে তখন আসলে কি হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমি যেভাবে আপনাদেরকে দেখাতে পারি, দাঁড়ান, আমরা হচ্ছে গতদিন আমরা একটা ছবি দেখছিলাম যে পি টাইপটা দেখতে কেমন হয়, এন টাইপটা দেখতে কেমন হয়, ওই ছবিটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা একটা ভালো জিনিস হবে। সো এই যে দেখেন, আমরা যখন হোল মিশাইলাম তখন দেখতে জিনিসটা এমন হইলো না? দাঁড়ান এটা একটু পরিষ্কার করি। পরিষ্কার করে আমি হচ্ছে এখান থেকে একটা ছবি তুলি। সো এখানে আমি ছবিটা তুললাম, আপনারা কি দেখতেছেন আমার স্ক্রিন এখনো? ছবিটা যে আনছি আমি এখানে। জি স্যার, দেখতেছি। সো জি স্যার। এটা এটা কার ছবি আনলাম আমি বলেন তো? এটা কি পি টাইপ নাকি এন টাইপ? আই গেস আমি হচ্ছে দুইটারই নিয়ে আসছি, রাইট? তো কোনোটারই না, এটা তো রুম টেম্পারেচারে। সো এটা হবে আসলটা, তাই না? পি টাইপ। সো এটা একটু ক্লিয়ার করি। সো এটার ছবিটা নিয়ে আসি আমি। সো আপনারা, এটা এটা আমি কার ছবি আনলাম বলেন তো দেখি? এটা কি পি টাইপ নাকি এন টাইপ? স্যার, পি টাইপ। পি টাইপ কিভাবে বুঝলেন? কি দেখে পি টাইপ বুঝলেন? স্যার একটা ইলেকট্রন বেশি আছে। সো একটা ইলেকট্রন বেশি থাকে, তার মানে আমি ইম্পিউরিটি মিশাইছি, ইম্পিউরিটি মিশানোর ফলে আমি ইলেকট্রন পাইলাম, তাহলে কি এটা পি টাইপ না এন টাইপ? আমি যদি পেন্টাভেলের ইলেকট্রন ইম্পিউরিটি পাইলে মিশাই, অ্যান টাইপ স্যার। এন টাইপ, আর রাইট? এটা ইনটাইপ। এন টাইপ। কারণ আমরা কেন এখানে +5 মিশাইছি, +5 মিশাইলে কি হয়েছে, আমি একটা ইলেকট্রন এক্সট্রা পাইছি, তাই না? চারটা তো বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, আর একটা বাড়তি আছে, তো আমি বাড়তি ইলেকট্রন পাইলাম, এটা কি এন টাইপ, রাইট? এন টাইপে আমি ইলেকট্রন বেশি পাই, যতগুলো ইম্পিউরিটি মিশাই ততগুলো আমার কি থাকে, ইলেকট্রন পাই। আচ্ছা, এখন আমি পি টাইপের ছবিটা নেই। সো পি টাইপের ছবিটা নিয়ে দেখি। সো এই যে খেয়াল করেন, আমি হচ্ছে পি টাইপ আর এন টাইপকে কি করলাম, জোড়া লাগাই দিলাম। ঠিক আছে, ধরেন এই ইলেকট্রন আর হোলটার মতো, খেয়াল করছেন? তার মানে এখানে তো অনেক ইলেকট্রন আর অনেক হোল আছে, তাই না? খেয়াল করেন, এখানে তো অনেক হোল আছে, রাইট? পুরো জায়গা ধরে হোল আছে, রাইট? এক্সট্রা আমি যতগুলো ইম্পিউরিটি মিশাইছি, ধরেন আমি ইম্পিউরিটি যদি মিশাই এনে, এনে ইম্পিউরিটি যদি 10^17 পার সেন্টিমিটার কিউব মিশাই, তাহলে এই পুরো জায়গায় 1 সেন্টিমিটার কিউবে 10^17টা ইম্পিউরিটি আছে, বা যতগুলো ইম্পিউরিটি আছে ততগুলো কি আছে, হোল আছে, তাই না? আবার এই জায়গার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, রাইট? তাই আমি যতটুকু ইম্পিউরিটি মিশাইছি ততটুকু আমার ইলেকট্রন আছে, তাই না? তার মানে এই জায়গার মধ্যে আমি বলতে পারি, যদি আমি এনডি হচ্ছে আমি 10^18 পার সেন্টিমিটার কিউব মিশাইছি, তার মানে এখানে 1 সেন্টিমিটার কিউবে 10^18টা ইলেকট্রন আছে, তাই না? তার মানে কি, কতগুলা ইলেকট্রন আছে, 10^18 পার সেন্টিমিটার কিউব ইলেকট্রন, তাই না?
এটাকে আমি কি বলতেছি, ফ্রি ইলেকট্রন। এটাও সেম, এটা কি হচ্ছে, হোল, তাই না? তার মানে হোল কয়টা আছে, 10⁻17 পার সেন্টিমিটার কিউব হোল আছে। এই হোলটা কি, ফ্রি হোল, তাই না? এরা তড়িৎ প্রবাহ করতে সহায়তা করবে, ঠিক আছে? সো এখন আমি এদের মধ্যে থেকে জাস্ট দুইটাকে নিছি, ঠিক আছে? তার মানে আমার মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে এই যে আমার হচ্ছে এই পর্দাটা ছিল, তাই না? আমি জাস্ট এখন দুইটাকে নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দুইটা নিলাম, আসলে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে? সো আমি জাস্ট দুইটাকে নিয়ে আপনাদের সামনে উদাহরণটা দিব যে এরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তাহলে কি হয়। তার মানে এই যে এখানে চিন্তা করেন, এটা আমার কি টাইপ, এটা হচ্ছে আমার পি টাইপ, রাইট? ধরেন এটা হচ্ছে পি টাইপ, আমি একটা নিলাম, একটা দিয়ে আপনাদেরকে বোঝাবো, তাহলে আপনি অনেকগুলোর জন্য কি হয় সেটা বুঝতে পারবেন। তাহলে আমি একটা নিলাম, এইখানে আমার কি আছে, একটা হোল আছে, রাইট? পি টাইপে কি থাকে, আমার একটা হোল থাকে, তাই না? তা এটা কি আমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, সরি এটা আমার ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি +3, এটা কি আমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি +5। তার মানে এটা বোরন, আর এটা কি বলেন তো, ফসফরাস, তাই না? তাহলে এখন বোরন আর ফসফরাস যখন আমি মিশাইলাম তখন হচ্ছে আমার এই পাশে কিন্তু একটা কি তৈরি হইলো বলেন তো, এই যে একটা হোল তৈরি হয়েছে, রাইট? এটা কি আমার হোল, তাই না? এটা কি আমার হোল, যেটা আমার এই ইম্পিউরিটিটা মিশানোর কারণে এই হোলটা তৈরি হলো। আবার আমার যখন এই পাশে এন টাইপে যখন আমি হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি বা ফসফরাস মিশাইলাম তখন আমার এই ইলেকট্রনটা তৈরি হলো, তাই না? এটা কি ইলেকট্রন, বুঝা গেল? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? কার কি কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? স্যার আরেকবার বলেন। হ্যাঁ, শুনি নাই আপনার কথা। আরেকবার বলেন। অন্যরা কি ওনার কথা শুনতেছেন নাকি আমার নেট খারাপ? আপনি আর আরেকবার উনি বলতেছে আরেকবার বলেন। ও আরেকবার বলবো। তো এই যে দেখেন আমি হচ্ছে অনেকগুলা আমার পি টাইপ আর এন টাইপকে যখন আমি জোড়া লাগালাম তখন হচ্ছে আমার এই পাশে অনেকগুলো হোল আছে, এই পাশে অনেকগুলো ইলেকট্রন আছে, রাইট? তো এখন যখন আমি একটাকে নিয়ে উদাহরণ দিচ্ছি এখানে, যে আমি যখন এরকম ভাবে জোড়া লাগাই তখন কি হয় এটা বোঝানোর জন্য আমি যে কোনো একটা নিয়ে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? একটা অ্যাটম নিছি, আমি জাস্ট একটা অ্যাটমিক স্ট্রাকচার নিছি, ঠিক আছে? সো এই একটা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে দেখাচ্ছি যে আমি যদি এখানে একটা বোরন মিশাই তার মানে আমার এখানে একটা হোল তৈরি হলো, ঠিক আছে? আবার এখানে যদি আমি একটা ফসফরাস মিশাই এন টাইপে তখন আমার একটা ইলেকট্রন তৈরি হইলো, ঠিক আছে? যারা হচ্ছে দুইটা পাশাপাশি জোড়া লাগাই দিছি আমি, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ধরেন এটা হচ্ছে আমার সেই পি টাইপ, এটা হচ্ছে আমার সেই এন টাইপ। সবাই বুঝতে পারছেন কিনা? মানে আমি হচ্ছে অনেকগুলা দিয়ে না দেখায় যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি উদাহরণটা। সবাই বুঝতে পারছেন? স্যার আমি বুঝতে পারি নাই স্যার। আপনি বুঝতে পারেন নাই, আচ্ছা। খেয়াল করেন আমি আবার বলি, আপনি কি পি টাইপ বুঝেন? জি স্যার। পি টাইপ মানে কি বলেন, পরীক্ষা দিছেন। স্যার পি টাইপ হলো হুম, ধনাত্মক চার্জ যুক্ত, যেটা আমাদের এর থেকে চলে আসে। রাইট। সো অনেকটা এরকমই, মানে আমি আরেকবার বলি, পি টাইপ হচ্ছে যখন আমরা সিলিকনের মধ্যে যদি বোরন মিশাই, তাই না? সিলিকনের মধ্যে যদি আমি বোরন মিশাই তাহলে সিলিকনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে, 4টা। বোরনের আউটার শেলে কয়টা থাকে, 3টা, তাই না? তাহলে এই তার মানে 3টা থাকে, তার মানে এই বোরন, সিলিকন আর বোরন যখন বন্ধন তৈরি করে, সিলিকন আর বোরন যখন বন্ধন তৈরি করে তখন বোরনের তো আসলে কি বলবো যে হচ্ছে বোরনের তো তখন হচ্ছে এনাফ ইলেকট্রন নাই সিলিকনের সাথে বন্ধন তৈরি করার জন্য, বুঝতে পারছেন? তখন ওরা হয় কি এই তিনটা তিনটা ইলেকট্রন ঠিকই শেয়ার করে, তাই না? এটা হয়ে গেল। কিন্তু এখন সমস্যা হচ্ছে আরেকটা ইলেকট্রন তো তার কাছে নাই, এটা কার ইলেকট্রন, বোরনের ইলেকট্রন। এটা কার ইলেকট্রন, বোরনের। এটা কার, বোরনের। কিন্তু বোরনের তো আরেকটা ইলেকট্রন নাই, কারণ বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, রাইট? তো সে কি করে, অন্য আরেকটা জায়গা থেকে আরেকটা ইলেকট্রনকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে, বুঝতে পারছেন? এটুকু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন যেখান থেকে সে ইলেকট্রনটা নিয়ে আসলো ওই জায়গায় কি তৈরি হবে, হোল, একটা বোঝা হোল গেল? তৈরি হবে স্যার। তার মানে আমি একটা বোরন মিশাইলাম, একটা হোল তৈরি হইলো, ঠিক আছে? সিমিলারলি এন টাইপের জন্য সেম ব্যাপার হয়। সিলিকনের আছে 4টা শেষ কক্ষপথে, কিন্তু ফসফরাস মিশাইলে ফসফরাসের আছে 5টা। তার মানে সিলিকন আর ফসফরাস যদি বন্ধন তৈরি করে তাইলে কি তৈরি হয়, এই যে দেখেন, ওর সাথে তো ও 4টা শেয়ার করতেছে, তাই না? সিমিলারলি হচ্ছে ফসফরাস,
ফসফরাস তার সাথে কি তৈরি করতেছে? 4টা ইলেকট্রনই শেয়ার করতেছে, কিন্তু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 5টা। তার মানে একটা বাকি থেকে 5টা যায়। স্যার। তার মানে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসে, তাই না? এটাকে কি বলবো আমরা? একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসে, তাই না? এটুকু বুঝছেন? জি জি স্যার। স্যার। তার জি মানে স্যার। আমি যদি 10^17 পার সেন্টিমিটার কিউব বোরন মিশাই, আমি কয়টা হোল পাবো? 10^17 পার সেন্টিমিটার কিউবে হোল পাবো, তাই না? আমি যদি ফসফরাস 10^18 পার সেন্টিমিটার কিউব মিশাই, তার মানে আমি কয়টা ইলেকট্রন পাবো এক্সট্রা? 10^18 পার সেন্টিমিটার কিউব ইলেকট্রন পাবো। বোঝা গেল এটুকু? জি স্যার। এখন আমি যদি এদেরকে জোড়া লাগাই, যে আমি একটা পি টাইপকে এন টাইপের সাথে আমি কি করলাম? জোড়া লাগাইছি, ঠিক আছে? তার মানে এটা কি? এটা হচ্ছে আমার পি টাইপ। এটা কি? এটা আমার হচ্ছে এন টাইপ। এখন আমি যখন এদেরকে জোড়া লাগাইছি, তার মানে পি টাইপে কি আছে? অনেকগুলা হোল, তাই না? কতগুলো আছে হোল? 10^17 পার সেন্টিমিটার কিউব, রাইট? আর এন টাইপে কি আছে? অনেকগুলা ইলেকট্রন। কয়টা আছে? 10^18 পার সেন্টিমিটার কিউব। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আমি এদেরকে কি করছি? জোড়া লাগাইছি, রাইট? এই যে জি জোড়া স্যার। জোড়া লাগাইছি। এখন আমি এই ছবির মধ্যে একটা ইলেকট্রন আর একটা হোলকে নিয়ে আপনাদেরকে বুঝাবো। ধরেন আমি এই হোলটা নিলাম আর এই ইলেকট্রনটা নিলাম। এই হোল আর এই ইলেকট্রন নিয়ে আমি এই ছবিটা আঁকলাম। বুঝতে পারছেন? এবার একটা নিছি। আমি তো আর 10^17 বা 10^18 নিতে পারে দিয়ে বুঝাইতে পারবো না, আমি একটা নিছি এই জন্য। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, এই পাশে +3 থাকে একটা হোল সৃষ্টি হয়েছে, আর ওই পাশে হ্যাঁ, +5 রাইট। এই যে থেকে একটা একটা হোল আর এখানে একটা ইলেকট্রন ইলেকট্রন সৃষ্টি তৈরি হয়েছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, বুঝতে যখন পারছেন, এখন চিন্তা করেন, এখন আমি এদেরকে মিশানোর ফলে আমি শুরুতে একটা কথা বলতেছিলাম যে হচ্ছে এয়ার ফ্রেশনারের বোতল থেকে বাতাস উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে বের হয়ে আসে। তার মানে এই পাশে তো অনেক হোল আছে, রাইট? এই পাশে তো অনেক হোল আছে। এই পাশে কি আছে? অনেক ইলেকট্রন আছে। তার মানে হোল কি করবে? ইলেকট্রনের কাছে চলে যাবে, তাই না? তাই হবে কিনা বলেন? হোল কি করবে? ওই পাশে চলে যাবে। তার মানে এখন কি হবে? ইলেকট্রন আর হোল একসাথে মিলে যাবে। তার মানে এই যে এখানে যে এই যে এখানে যে একটা হোল ছিল, আরে ধুর, হ্যাঁ, এই যে এখানে যেটা হোল ছিল, এই হোলটা কি করবে? এই ইলেকট্রনের কাছে চলে যাবে, করে এরা কি করবে? এরা একসাথে মিলে কি হয়ে যাবে? একটা বন্ধন রিকম্বাইন। সৃষ্টি করবে। রিকম্বাইন হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন? আপনি একটা হোলকে নিলেন, একটা ইলেকট্রনকে নিলেন, এদেরকে যদি মিলাই দেন তাহলে কি তৈরি হবে? রিকম্বিনেশন, তাই না? তার মানে এরা নাই হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ হোল মানে কি? ইলেকট্রনের ঘাটতি। তার মানে ইলেকট্রনের ঘাটতির জায়গায় যদি ইলেকট্রন চলে যায়, তাহলে কি কোনো ঘাটতি থাকে? না স্যার। না স্যার, থাকে না। কোনো ঘাটতি কিন্তু থাকে না। তার মানে এরা কিন্তু রিকম্বাইন হয়ে এরা কিন্তু হাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কনসেপ্টটা সবাই ধরতে পারছেন কিনা? যে পাশাপাশি যখন হোল আর ইলেকট্রন থাকবে, এদেরকে যখন আমি একসাথে স্যান্ডউইচ করে জোড়া দিয়ে দিব, তখন হোল আর ইলেকট্রন একজন আরেকজনের সাথে মিলে হাওয়া হয়ে যাবে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। রাইট, ফাইন। তাহলে অনেক কিছুই বুঝতে পারছেন। এইবার দেখেন আমি এখানে কি করতে পারি। এখন চিন্তা করেন, একটু মুছি আমি এবার। তো যদি হাওয়া হয়ে যায়, আমি ওদেরকে হাওয়া করে দেই। সেটা হচ্ছে কথা। যদি এরা হাওয়া হয়ে যাই, তাহলে এদেরকে আমিও হাওয়া করে দেই। আচ্ছা, সো এদেরকে হাওয়া করার সহজ বুদ্ধি কি হইতে পারে? আমি একটা শেপ ঢুকাই দেই, রাইট? সো এই শেপটা দিয়ে দেই, শেপ ফিল দিয়ে দেই হোয়াইট, শেপ আউটলাইন দিয়ে দেই সাদা। তাহলে এখানে একটা দিয়ে ঢেকে দেই। এই যে দেখেন, এখানে হোল ছিল, হোলটা গায়েব হয়ে গেছে, রাইট? আর সেম জিনিসটা, এখানে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা হাওয়া হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন এরা যে একজন আরেকজনের সাথে কি হয়েছে? আফটার রিকম্বিনেশন। এটা কি কোন ছবিটা দেখতেছি? আফটার রিকম্বিনেশন। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার জি কিনা এই স্যার। পর্যন্ত? জি তার স্যার, মানে ক্লিয়ার। আচ্ছা, তো এখন যদি ক্লিয়ার হয়ে থাকেন, এখন একটা মজার জিনিস এখানে খেয়াল করেন। পি টাইপে আসলে কি হচ্ছে? পি টাইপে এখন খেয়াল করে দেখেন, যদি ইলেকট্রন আর হোল মিলে হাওয়া হয়ে যায়, তাই না? তাহলে এখন এখানে একটা মজার জিনিস হবে। মজার জিনিসটা হচ্ছে এখানে কিন্তু এখন দেখেন যে ইলেকট্রনের সংখ্যা কিন্তু একটা হয়তোবা অন্য জায়গা থেকে বেড়ে যাবে। কিভাবে ভালো দেখেন, এখানে 4টা ইলেকট্রন আছে, 4টা হোল আছে। এরা কি একজন আরেকজনের সাথে ইয়ে আছে, ব্যালেন্সড আছে? এই জায়গাটা খেয়াল করেন। এরা কি ব্যালেন্সে আছে? 4টা প্রোটন
4টা ইলেকট্রন। এটা কি ব্যালেন্স? জি স্যার, ব্যালেন্স। ব্যালেন্স। ব্যালেন্স আছে। এটা কি ব্যালেন্স? এটা জি স্যার, জি জি স্যার, স্যার, ব্যালেন্স। এটা কি ব্যালেন্স? এটাও এটাও ব্যালেন্স। ব্যালেন্স স্যার, এটাও ব্যালেন্স স্যার। হুম, ব্যালেন্স। এটাও ঠিক ব্যালেন্স, আছে, এটা ব্যালেন্স। এটা এটাও সবগুলো ব্যালেন্স। স্যার, সবগুলো ব্যালেন্সে আছে। 4টে ইলেকট্রন, 4টে প্রোটন। রাইট। এখন এখানে যখন হোল গায়েব হয়ে যাবে তখন এই জায়গায় কি কি আসবে জানেন? এই জায়গায় হচ্ছে তখন একটা ইলেকট্রন চলে আসবে অলরেডি, ঠিক আছে? পাশ থেকে যখন হোল গায়েব হয়ে গেল তার মানে এই জায়গা তো ফাঁকা আছে, তো কোনো একটা জায়গা থেকে এখানে ইলেকট্রন চলে আসবে। তো ধরেন আমি এখানে একটা ইলেকট্রন আঁকি, তো এই যে দেখেন এই জায়গাটাও কি তখন ব্যালেন্স হয়ে যাবে না? জি হোল জি তো স্যার। স্যার। নাই, স্যার এটা একটা, রাইট, এটাও হচ্ছে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখন এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গায় কি হইলো? এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জায়গা। এই জায়গাটায় কি হইলো দেখেন, এই জায়গায় কয়টা ইলেকট্রন আছে? 3টা। ইলেকট্রন স্যার ইলেকট্রন 3টা। কয়টা আছে? এখানে ও, এখানে ইলেকট্রন 4টা আছে স্যার। প্রোটন কয়টা আছে? স্যার ইলেকট্রন স্যার, প্রোটন 3টা। প্রোটন 3টা। তার মানে এই জায়গায় একটা কি তৈরি হলো, একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেল না রিকম্বিনেশনের পরে? জি জি স্যার। স্যার। তার মানে এই জায়গায় তখন কি তৈরি হবে, একটা নেগেটিভ চার্জ, তাই না? খেয়াল করছেন এই জায়গায় যেটা নেগেটিভ চার্জ তৈরি হইলো? হ্যাঁ স্যার, কারণ তার মানে মাইনাস। তার মানে জি স্যার। এই যে এখানে আমি যতগুলা ইমপিউরিটি আছে, মানে যেগুলা হচ্ছে রিকম্বিনেশন হয়ে যাবে, যে যে অ্যাটম থেকে, মানে যে যে স্ট্রাকচার থেকে রিকম্বিনেশন হয়ে যাবে, ওই স্ট্রাকচার থেকে একটা করে যে ঋণাত্মক, মানে আগে কি ছিল, আগে কিন্তু পুরোটা ব্যালেন্স ছিল, তাই না? এখানে দেখেন, এখানে পুরো জায়গায় যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, ব্যালেন্স আছে। এখানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, ব্যালেন্স আছে, তাই না? এখানে একটা প্রোটন বেশি, এখানে একটা ইলেকট্রন বেশি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা প্রোটন কম, একটা ইলেকট্রন কম। খেয়াল করছেন এই জায়গা কিন্তু ব্যালেন্সড, তাই না? তার মানে এটা কি চার্জ নিউট্রাল, তাই না? বিফোর রিকম্বিনেশন। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? তার মানে আমার এখানে কিন্তু কোনো হচ্ছে চার্জ একদম নিউট্রাল আছে, এখানে যতগুলো ইলেকট্রন ততগুলা প্রোটন, যতগুলো ইলেকট্রন ততগুলা প্রোটন, পুরোপুরি চার্জ নিউট্রাল আছে। কিন্তু আমি যখন রিকম্বাইন করে ফেললাম আফটার রিকম্বিনেশন, তাইলে কি এটা চার্জ নিউট্রাল থাকলো? এই পাশে পি টাইপে কি তৈরি হলো, একটা নেগেটিভ চার্জ তৈরি হলো না? বুঝতে পারছেন জি সবাই? স্যার। আচ্ছা, সো এই পাশটা এখন আমরা একটু জাজ করি। এই পাশে কি ব্যালেন্স আছে? জি স্যার, ব্যালেন্স আছে। ব্যালেন্স আছে। এই পাশে কি ব্যালেন্স আছে? আছে স্যার। এটাতেও ব্যালেন্স আছে, আছে। এটাতেও ব্যালেন্স আছে, এটাতেও ব্যালেন্স আছে। ব্যালেন্সড, ব্যালেন্সড, ব্যালেন্সড। এখন এই জায়গাটা খেয়াল করেন, আর কি কোনো ভালো কালার নাই? এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করেন, এখানে কয়টা ইলেকট্রন আছে? তো ইলেকট্রন স্যার 4টা। 5টা। ইলেকট্রন কয়টা এখানে? 5টা স্যার, 4টা দেখা যাচ্ছে। ইলেকট্রন কয়টা খেয়াল করেন, ইলেকট্রন কয়টা? স্যার, ইলেকট্রন আছে 4টা। আর ইলেকট্রন 4টা, প্রোটন কয়টা? প্রোটন 5টা। প্রোটন আছে প্রোটন 5টা। 5টা স্যার। তো এখানে কি ব্যালেন্স হয়েছে? না স্যার, আনব্যালেন্স। তাহলে এখানে কি তৈরি হবে, একটা পজিটিভ চার্জ। খেয়াল করছেন? জি বুঝা স্যার, গেল? ধনাত্মক, হ্যাঁ, পজিটিভ। এই জায়গায় একটা পজিটিভ চার্জ তৈরি হবে। তার মানে খেয়াল করেন, যখন আমি দুইটা পি টাইপ আর এন টাইপকে যখন জোড়া দিলাম, তখন কি হইলো, তারা দেখলো যে চার্জের অনেক ঘনত্বের পার্থক্য আছে, তাই না? যখন আমি এদেরকে জোড়া দিলাম তখন এই পাশে অনেক হোল বেশি, এই পাশে অনেক ইলেকট্রন বেশি, তখন হোল আর ইলেকট্রন কি করলো, একজন আরেকজনের সাথে গিয়ে মিলে গেল, রিকম্বাইন করে ফেললো, তাই না? তো রিকম্বাইন করার ফলে এখন কি তৈরি হচ্ছে বলেন তো? এখন কিন্তু এন টাইপের নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আর তাই না? তার মানে আবার একটা জিনিস চিন্তা করেন, আপনার ধরেন এত বড় একটা রুম আছে, হ্যাঁ, ধরেন এটা আপনার রুম, এখানে হচ্ছে আপনার খাট আছে, এখানে আপনার পড়ার টেবিল আছে, ধরেন এখানে কিছু সোফা আছে। তা এখন ধরেন আপনি এই জায়গা থেকে এই জায়গায় আপনার দরজা আছে, তো আপনি ধরেন এখান থেকে দাঁড়ায় আপনি এয়ার ফ্রেশনারটা মারলেন, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি এয়ার ফ্রেশনারটা মারলেন, এটা কি আপনার রুমের এই কর্নার পর্যন্ত চলে আসবে গন্ধটা? ডিফিউশন কি পুরো জায়গায় ছড়ায় যায়, নাকি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই সে ছড়াইতে পারে? একটা নির্দিষ্ট আসবে। দূরত্ব পর্যন্ত ছড়াইতে পারে না? জি স্যার, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। রাইট, সো নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যদি সে ছড়াইতে পারে, আমি যদি পি টাইপ আর এন টাইপকে একসাথে জোড়া দেই,
তাহলে এখান থেকে হোল যে এই পাশে যাবে, আবার এখান থেকে যে ইলেকট্রন যে এই পাশে আসবে, ও কি একদম এই মাথা পর্যন্ত চলে আসতে পারবে, নাকি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই ডিফিউজ হইতে পারবে? একটা নির্দিষ্ট তার দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। রাইট। সো এখন ইলেকট্রন আর হোল যতটুকু দূরত্ব পর্যন্ত ডিফিউজ হবে, ততটুকু দূরত্ব পর্যন্ত কি তৈরি হবে বলেন তো? চার্জ তৈরি হবে। চার্জ সৃষ্টি হবে। রাইট, এই যে ধরতে পারছেন, জিনিসটা একেবারেই ইজি। ওমা, আমার চার্জ গেল কই? আচ্ছা, সো জিনিসটা একেবারেই ইজি। তার মানে এখন আমি আবার ছবিটা আঁকি। তার মানে ধরেন আমি যদি পি টাইপকে এই পাশে নেই, আমি যদি এন টাইপকে এই পাশে নেই, ঠিক আছে? আরে এটা কি আঁকলাম? হ্যাঁ, আমি যদি পি টাইপকে এই পাশে নেই, এন টাইপকে যদি এই পাশে নেই, তাহলে ধরেন ইলেকট্রন এই পর্যন্ত আসতে পারছে, ঠিক আছে? ইলেকট্রন কই পর্যন্ত আসতে পারছে? এই পর্যন্ত, ঠিক আছে? আর হোল কতটুকু পর্যন্ত যাইতে পারছে? এই পর্যন্ত, ঠিক আছে? ইলেকট্রন এই পর্যন্ত, হোল এই পর্যন্ত। তাহলে এরা যদি এইটুকু দূরত্বে যায়, তার মানে এখন এটা আমার কি বলেন তো? এটা আমার কি ছিল? পি টাইপ। পি টাইপে কি টাইপের চার্জ তৈরি হয় যখন ডিফিউশনটা হয়? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ চার্জ তৈরি হয়। তার মানে এই জায়গায় কি তৈরি হবে বলেন? এই জায়গায় কিন্তু তখন এই যে নেগেটিভ চার্জ তৈরি হবে। নিউট্রাল। ও সরি সরি, এখানে যতটুকু জায়গা পর্যন্ত সে ডিফিউজ করতে পারবে, ততটুকু জায়গা পর্যন্ত নেগেটিভ চার্জ তৈরি হবে। আবার নেগেটিভ চার্জ। আবার এই পাশে সে কি তৈরি হবে তখন? হোল যতটুকু পর্যন্ত যাইতে পারবে, ধনাত্মক চার্জ। পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ তৈরি করবে। খেয়াল করছেন? তার মানে আমি এখানে নিচে হচ্ছে একটু ক্লিয়ারলি লিখে দেই। তাহলে এই জায়গায় লিখতে পারি ইলেকট্রন গট ডিফিউজড আপ টু দিস পোরশন। আর এই জায়গায় কি হচ্ছে? হোলস গট ডিফিউজড আপ টু দিস পোরশন। তার মানে ইলেকট্রন আর হোল যখন ডিফিউজ করতেছে উল্টা দিকে, তখন কিন্তু সে চার্জ তৈরি করতেছে, তাই না? এবং একটা মজার জিনিস দেখেন, এই এখানে বন্ধন থেকে আপনি কি হচ্ছে ইয়েকে বের করে নিয়ে আসতে পারবেন? মানে এই বন্ধনগুলা থেকে কি ইম্পিউরিটিকে বের করে নিয়ে আসা যাবে, নাকি ইম্পিউরিটিগুলো স্থির থাকবে বন্ধনে? বলেন তো, এরা কি মুভ করতে পারে ইম্পিউরিটিগুলা, নাকি এরা বন্ধনে আবদ্ধ থাকে? তার আবদ্ধ থাকে। ইম্পিউরিটি গুলো তো এক থাকবে, শুধু ইলেকট্রন গুলো ছোটাছুটি করবে। হ্যাঁ, ইলেকট্রন বা হোল ছোটাছুটি করতে পারে, কিন্তু এই ইম্পিউরিটিগুলা কি জি জি। ছোটাছুটি করতে পারে? জি না, তার তাহলে মানে তো বন্ধন ভেঙে যাবে। রাইট। সো ও এখানে হবে তার তো। মানে এই যে চার্জগুলো তৈরি হচ্ছে, এগুলো কার থেকে তৈরি হচ্ছে? ইম্পিউরিটি থেকে, তাই না? তার মানে এই চার্জগুলো কি জি চার্জ স্যার, বলবো আমরা? ইম্পিউরিটি। স্টেশনারি চার্জ। স্টেশনারি মানে কি? সরি, স্থির। স্টেশনারি। বুঝতে পারছেন? এগুলাকে কিন্তু মুভ করতেছে না। তার মানে এগুলা কি কোনো তড়িৎ পরিবহনে কোনো সুবিধা দিবে আপনাকে? না, না। সীমাবদ্ধতা তো না। কোনো সুবিধা হবে না। দিবে না। তার মানে আমি বলতে পারি ওন পার্টিসিপেট ইন কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। তার মানে এই যে চার্জগুলো তৈরি হলো, এগুলো কিন্তু ইম্পিউরিটি থেকে আসা চার্জ, তাই না? এই চার্জগুলো কিন্তু তখন কোনো টাইপের হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করবে না। এখন কথা হচ্ছে এই তাইলে কি পি টাইপ কি এখন নষ্ট হয়ে গেল? না, পি টাইপ কিন্তু নষ্ট হয় নাই। পি টাইপ কিন্তু পি টাইপের মতোই আছে। তার মানে এই জায়গাগুলোর মধ্যে হোল আছে, তাই না? যেখানে যেটুকু পর্যন্ত ইলেকট্রন ডিফিউজ করতে পারে না, ওই জায়গায় তো ঠিকই হোল আছে, তাই না? আপনি এয়ার ফ্রেশনারটা যে জায়গায় রুমের পৌঁছাতে পারে না, ওই জায়গায় তো আপনার রুমের ঠিকই হচ্ছে কোনো ধরনের গন্ধ থাকলে গন্ধ থাকবে, তাই না? ওটা তো চলে যাবে না। তার মানে যেটুকু পর্যন্ত যাবে, এখানে আবার ইলেকট্রন আছে, খেয়াল করছেন? এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে আমি ই দিয়ে লিখি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। এই জায়গায় ঠিকই ইলেকট্রন আছে, তাই না? তার মানে এই জায়গায় ঠিকই হোল আছে, এগুলা হচ্ছে হোল। এই জায়গায় ঠিকই ইলেকট্রন আছে, তাই না? আর এই জায়গায় কি আছে? স্টেশনারি চার্জ, তাই না? এখন এই জায়গাটা একটা নাম আছে, এই জায়গাটা একটা স্পেশাল নাম দেয় সবাই। আমি আবার এখানে একটু ক্লিয়ারলি আবার দ্বিতীয়বার আঁকি। সো এই জায়গাটার একটা নাম আছে, যতটুকু পর্যন্ত হচ্ছে কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না, এই জায়গায় কিন্তু কোনো ফ্রি ক্যারিয়ার নাই। এই জায়গায় খালি স্টেশনারি চার্জ আছে, তাই না? এটা কি আপনারা বুঝতে পারছেন? এই জায়গায় কি কোনো ক্যারিয়ার আছে? ফ্রি ক্যারিয়ার আছে? এই জায়গায় কি কোনো ফ্রি ক্যারিয়ার আছে? না না। কোনো ফ্রি ক্যারিয়ার নাই। এই যে ছবিটা দেখেন, ছবিটা দেখলেই বুঝবেন। এই যে এখানে কি এই 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 জায়গাটা কি কোনো ফ্রি ক্যারিয়ার দেখতে পান? এই জায়গাটায় কোনো ফ্রি ক্যারিয়ার আছে? কোনো মুক্ত ইলেকট্রন আছে? মুক্ত হোল আছে? কিচ্ছু কিন্তু নাই, তাই না? তো এই জায়গায় কিন্তু কোনো ফ্রি ক্যারিয়ার নাই। তার মানে এই জায়গাটা কি? ডিপ্লিটেড বলে এই জায়গাটাকে, ডিপ্লিটেড অফ ফ্রি ক্যারিয়ার। তার মানে এই পুরো জায়গাটাকে বলে
ডিপ্লিটেড অফ ফ্রি ক্যারিয়ার। ডিপ্লিটেড মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, যেমন বোতল থেকে পানি বের হয়ে গেল, ওটাকে আমরা কি বলবো, যে দ্য বোতল ইজ ডিপ্লিটেড নিষ্ক্রিয় অফ ওয়াটার। ঠিক আছে, যে একটা বোতলে পানি ভর্তি ছিল, তারপর এখান থেকে সব পানি পড়ে গেল বোতল থেকে, তখন আমরা বলবো দ্য বোতল ইজ ডিপ্লিটেড অফ ওয়াটার। ঠিক আছে, ডিপ্লিটেড কথাটার মানে হচ্ছে একদম নিঃশেষ হয়ে যাওয়া। তার মানে এই রিজিয়নটাকে আমরা বলি ডিপ্লিটেড অফ ফ্রি ক্যারিয়ার। এবং এটার আরেকটা নাম আছে, এটার নামটা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। কারো কি কোনো কনফিউশন আছে কিনা, যতটুকু বুঝাইলাম? এবং ডিপ্লিশন রিজিয়নে কি থাকে, এক পাশে হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে নেগেটিভ চার্জ আছে যেগুলো হচ্ছে স্টেশনারি, আর এই জায়গায় হচ্ছে কি আছে, পজিটিভ চার্জ আছে, তাই না? তারপরে এই জায়গাটাকে বলতে পারি স্টেশনারি চার্জেস। ক্লিয়ার আইডিয়াটা? বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে কি টাইপের হইতে পারে? হ্যাঁ আচ্ছা, দান পরে তারপরে বলতেছি কোশ্চেন কি আসবে। পড়েই তো নাই। এই যে দেখেন পি টাইপ, আর এই জায়গায় হচ্ছে এন টাইপ। ঠিক আছে, এখন বলেন কারো কি এই পর্যন্ত যা যা বুঝাইছি কোনো কনফিউশন আছে কিনা? কারো নাই? কয়জন আছেন? 38 জন আছেন। মিজানুর রহমান আছেন? মিজানুর রহমান, জি স্যার, আছি স্যার। আপনি বুঝতে পারছেন? জি স্যার, আমি রাইট লিখছি আর আচ্ছা বুঝতেছি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। একটু লিখেন, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টে ক্লাস নোট জয়েন দিতে হবে। শাহাদত হোসেন আছেন? জি স্যার। বুঝতেছেন আপনি যা যা বলতেছি? স্যার আমি এই মাত্র জয়েন করলাম, আমি অফিস আচ্ছা, থেকে আসলাম তো এই মুহূর্তে। আপনাদের কি সবার অফিস থেকে ফিরতে দেরি হয় অনেক? প্রতিদিন দেরি হয় না, আজকে হঠাৎ হয়েছে? আচ্ছা, দু একদিন এরকম ঠিক হয়। আছে, হ্যাঁ, সমস্যা আমি নেই। এই মুহূর্তে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, আপনি ফলো করতে থাকেন, রেকর্ডিংটা তো দেখবেনই। ফখরুদ্দিন সায়েম আছেন? ফখরুদ্দিন সায়েম, ফখরুদ্দিন সায়েম কি আছেন? ফখরুদ্দিন সায়েম সাহেব? নাই মনে হয়। ঠিক আছে, আচ্ছা। আহ শামসুজ্জামান হীরা কি আছেন? জি স্যার, আছে স্যার। আপনি বুঝতেছেন যা বলছি? জি স্যার, আচ্ছা, বুঝছি স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা, তো আমরা এখন এই পর্যন্ত বুঝলাম আর কি, যে পি টাইপে হচ্ছে পি টাইপ আর এন টাইপকে যখন আমরা জোড়া দেই তখন একটা রিজিয়ন তৈরি হয়, যে রিজিয়নে কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না। এই রিজিয়ন তৈরি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন আর প্রোটন, ইলেকট্রন আর হোল একে উল্টা দিকে হচ্ছে ডিফিউজ করে। ডিফিউজ করার কারণে ওরা রিকম্বাইন করে, ইলেকট্রন আর হোল মিলে যায়। ইলেকট্রনের ঘাটতিতে এসে ইলেকট্রন বসে যায়, যার কারণে এরা হাওয়া হয়ে যায়। আর এরা যখন হাওয়া হয় তখন একটা চার্জের ইমব্যালেন্স তৈরি হয়। চার্জের ইমব্যালেন্স তৈরি হওয়ার কারণে স্টেশনারি চার্জ তৈরি হয় ওই জায়গাটার ভিতর। কিন্তু বাকি জায়গায় আবার ঠিকই হোলের আর আধিক্য থাকে, আর এন টাইপে ইলেকট্রনের আধিক্য থাকে। এই পর্যন্ত হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখন ধরেন আমরা একটু বইয়ে যাই, বইয়ে কি বলছে দেখি। ওরা খায় যে কার উপরে পড়বনি। এই যে দেখেন, বইয়ের ছবিটা কি এবার আপনারা বুঝতে পারতেছেন কিনা, বইয়ে যা যা বলছে? এই যে দেখেন, এই জায়গায় হোল দেখাইছে, এই জায়গায় ফ্রি ইলেকট্রন দেখাইছে, আর এই জায়গায় কি দেখাইছে, যে জায়গায় আমরা দুজনকে একসাথে করলাম বাউন্ড চার্জেস। সবাই কি বুঝতে পারছেন? বইয়ের ছবিটা কি এখন ক্লিয়ার কিভাবে তৈরি হলো বইয়ের ছবিটা? জি স্যার। এই যে এখন আপনারা বইটা পড়লেও বুঝতে পারবেন যে বইয়ে আসলে কি লেখা। আপনারা সবাই অবশ্যই বইটা পড়বেন। আচ্ছা, সো এখন বইয়ে এই ছবিটা দিয়ে বলছে যে হচ্ছে এই দেখতে হচ্ছে এরকম। তো আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কিভাবে তৈরি হলো। বইয়ে হচ্ছে আমার মতো একটা ইউনিট দিয়ে ব্যাখ্যা করে নাই, ওরা হচ্ছে পুরো জিনিসটার ওভারঅল ব্যাখ্যা করছে। আমি আপনাদেরকে যাতে ভালো মতো বুঝান এই জন্য আমি একটা ইউনিট দিয়ে ব্যাখ্যা করছি। ঠিক আছে, এখন একটা ব্যাপার আছে যে হচ্ছে যে কি কি এখন কিছু কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে যে এই পাশে যখন নেগেটিভ চার্জ তৈরি হলো, এই পাশে যখন পজিটিভ চার্জ তৈরি হলো, এটা কিসের ইন্ডিকেট করে বলেন তো? কি ইন্ডিকেট করে? একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো লাগতেছে না, যে এই পাশে সব নেগেটিভ চার্জ, এই পাশে সব পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ। তার মানে এটা কি একটা ক্যাপাসিটর, তাই না? এখন চিন্তা করেন যে এই জায়গায় একটা ক্যাপাসিটর যখন আমরা আঁকি,
তাই না? তো মাঝে কি থাকে? ডাইইলেকট্রিক, তাই না? মাঝে কি থাকে? ডাইইলেকট্রিক থাকে না? জি স্যার। এটা কি লিখলাম? মাঝে থাকে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, যেটা হচ্ছে বাতাস হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। সো এইদিকে সব পজিটিভ চার্জ থাকে, এইদিকে সব নেগেটিভ, আর এইদিকে সব পজিটিভ, তাই না? এবং ক্যাপাসিটরের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে। ইলেকট্রিক ফিল্ডটা মনে আছে আপনাদের সবার? যে ইলেকট্রিক ফিল্ড কি ছিল? এগুলা কিন্তু চাকরির পরীক্ষায় খুবই কমন প্রশ্ন, যে ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি। তার মানে একটা যদি নেগেটিভ চার্জ থাকে, একটা যদি পজিটিভ চার্জ থাকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়? এইদিকে না? জি স্যার, সবসময় নেগেটিভের দিকে আর কি। রাইট। এন্ড হচ্ছে আমরা হচ্ছে ভোল্টেজ কিভাবে বের করি? ই ইকুয়াল টু কি? ভি বাই ডি, তাই না? ঠিক বললাম? এটা কি উল্টা লিখলাম না ঠিকই লিখলাম? ঠিকই লিখছি। ই ইকুয়াল টু ভি বাই ডি, তাই না? তার মানে এই যে তাদের মধ্যে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা দিয়ে যদি আমি ইলেকট্রিক ফিল্ডকে ভাগ করি, সরি ইলেকট্রিক ফিল্ডকে গুণ করি, তাহলে আমি কি পাবো? ভোল্টেজ পাবো, তাই না? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এদিকে পজিটিভ চার্জ আছে, এদিকে নেগেটিভ চার্জ আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এইদিকে না? খেয়াল করছেন সবাই? হ্যাঁ আমার যে স্যার। আমার যে এখানে চার্জ তৈরি হলো, এটা এটা কি আমার? এটা তো চার্জ নিউট্রাল রিজিয়ন, তাই না? এখানে তো কোনো চার্জের সমস্যা নাই। এটাও কি? কোনো সমস্যা নাই, তাই না? এই দুইটা জায়গায় হচ্ছে কি নিউট্রাল, তাই না? এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল, তাই না? খালি নিউট্রাল না কোনটা? এই যে এই মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটা এইদিকে প্লাস আছে, এইদিকে মাইনাস আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই পাশ থেকে এই পাশে, তাই না? এই প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক বললাম? জি স্যার। তার মানে এখন ইলেকট্রিক ফিল্ড যদি এই পাশে হয়, তার মানে এখানে কি একটা ভোল্টেজ তৈরি হয়েছে না? যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে যদি আমি হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের উইথ, হ্যাঁ, যদি ডিপ্লেশন রিজিয়ন উইথ যদি হয় ডি, তাহলে আমি যদি ই ইন্টু ডি করি, তাহলে কি এখানে একটা ভোল্টেজ পাবো না আমি? জি স্যার, এখানে ভোল্টেজ থাকবে। এখানে ইলেকট্রনের গতি যেখানে আছে ওখানে ভোল্টেজ থাকবে। রাইট, এখানে একটা ভোল্টেজ থাকবে, তাই না? এবং ভোল্টেজটাও কি থাকবে বলেন তো? এই পাশেই থাকবে, তাই না? একটা ভোল্টেজ ব্যারিয়ার তৈরি করে। তার মানে এখানে কিন্তু যদি আমরা দেখি, আমরা যদি এখানে একটা ছবি আঁকি, যে এই পাশে পি টাইপ আছে, এই পাশে এন টাইপ আছে, এটা যদি পি হয়, এটা যদি এন হয়, আর এখানে যদি ভোল্টেজ ব্যারিয়ার হয়, তার মানে এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে সব মাইনাস গুলো আছে, এই পাশে সব প্লাস চার্জ গুলো আছে, যারা হচ্ছে স্টেশনারি চার্জ। তার মানে এই পাশে যদি ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়ে থাকে, তার মানে আমি যেটা ভোল্টেজের গ্রাফ আঁকি, তাহলে আমার ভোল্টেজের গ্রাফটা হবে এই পাশে জিরো, তাই না? ধরেন এই যে আমি হচ্ছে ডিস্টেন্সের সাথে একটা ভোল্টেজের গ্রাফ আঁকতেছি, ঠিক আছে? ডিস্টেন্স, আর এই পাশে কি আছে? ভোল্টেজ। তার মানে আমি যদি ডিস্টেন্সের সাথে ভোল্টেজের গ্রাফ আঁকি, তার মানে কি হবে? এই পাশে তো কোনো ভোল্টেজ নাই, তাই না? এই পাশে কি কোনো ভোল্টেজ আছে? না। এই পাশে ভোল্টেজ বলতে আমরা কি তাই। বুঝাই? বিভব পার্থক্য, তাই না? ভোল্টেজের ডিফারেন্স বুঝাই আমরা, তাই না? এই পাশে কি কোনো ভোল্টেজের ডিফারেন্স আছে? নাই। এই পাশে কি কোনো ভোল্টেজের ডিফারেন্স আছে? এই জায়গার মধ্যে কি কোনো ভোল্টেজের ডিফারেন্স আছে? নাই। এই জায়গার মধ্যে কি কোনো নাই। ভোল্টেজের ডিফারেন্স আছে? নাই। নাই। ভোল্টেজের ডিফারেন্স নাই, তাই না? নো ভোল্টেজ ডিফারেন্স, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কোনো ভোল্টেজের ডিফারেন্স নাই। সেম এই জায়গার মধ্যে নো ভোল্টেজ ডিফারেন্স, তাই না? এই দুই জায়গার মধ্যে কোনো ভোল্টেজের ডিফারেন্স নাই, কিন্তু মাঝের জায়গার মধ্যে, তার মানে আমি ধরেন এটাকে এইভাবে আঁকতে পারি। ভোল্টেজের তো কোনো ডিফারেন্স নাই, তাই না? যে ভোল্টেজটা আছে সেটাই। তার মানে ভোল্টেজের ডিফারেন্স না থাকলে কিন্তু কোনো ধরনের তড়িৎ পরিবহন হয় না। খেয়াল করছেন? তার মানে ভোল্টেজের কোনো এই পাশেও ডিফারেন্স নাই, এই পাশেও ডিফারেন্স নাই, মাঝের জায়গায় একটা ডিফারেন্স আছে। মাঝের জায়গায় কিভাবে হয়? মাঝের জায়গাটা চিন্তা করেন এই রকম ভাবে হয়। মাঝের জায়গায় একটা ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হয়। তার মানে এই জায়গাটার ভিতরে কি ভোল্টেজের ডিফারেন্স আছে? এই ডিপ্লেশন রিজিয়ন উইথের ভিতর আছে স্যার। আছে, তাই না? তার মানে এই জায়গায় একটা ভোল্টেজ, এটাকে আমরা বলি কি জানেন? এটাকে আমরা বলি একটা ভোল্টেজ ব্যারিয়ার। এটা একটা বাধা না? চিন্তা করেন, এটা কি একটা ভোল্টেজ ব্যারিয়ার। খেয়াল করছেন? তো ভোল্টেজ ব্যারিয়ারের কাজ কি? যে উল্টাপাল্টা দিকে যাতে কারেন্ট প্রবাহ না হয় সেদিকে খেয়াল রাখা, তাই না?
এটাই তো ব্যারিয়ারের কাজ। ব্যারিয়ার মানে কি, সহজেই আপনাকে কিছু করতে দিবে না, বাধা দিবে আপনাকে। তার মানে এই যে খেয়াল করছেন, এখন কি বইয়ের গ্রাফটা বুঝতে পারছেন? বইয়ে যেটা গ্রাফ বর্ণনা করা আছে, কেন গ্রাফটা দেখতে এরকম বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, তার মানে আপনারা একটু হইলেও বুঝতেছেন। এই যে দেখেন, বইয়ে কিন্তু এই গ্রাফটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এখন একজন জিজ্ঞেস করছেন পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় আমি এটাই বলতে দিব যে ভোল্টেজের ব্যারিয়ার কি ব্যাখ্যা করো, ভোল্টেজের ব্যারিয়ারটা আঁকো ওই যে পিএন জাংশনের সাথে। তার মানে তখন আপনাদের এই জিনিসটা ব্যাখ্যাও করতে হবে, সেই সাথে এই ছবিটাও আঁকতে হবে, এই ছবিটাও আঁকতে হবে, ঠিক আছে? এবং একদম মিলাই আঁকতে হবে। খেয়াল করেন, এই জায়গা যেখানে শেষ হইছে ওই জায়গা পর্যন্ত কোনো ভোল্টেজের ডিফারেন্স নাই, মানে যা আছে তাই দেখছেন, জিরো জিরোই আছে। আবার এই জায়গা যেখানে শেষ হইছে ওই জায়গা থেকেও দেখছেন আবার ভোল্টেজ কনস্ট্যান্ট, যা আছে তাই। কিন্তু মাঝের জায়গায় ভোল্টেজের একটা চেঞ্জ আছে, খেয়াল করছেন? এবং ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে, ঠিক আছে? তার মানে সবাই ক্লিয়ার এই পর্যন্ত যা যা বলছি? কারো কি কোনো কোশ্চেন আছে? নাই কারো কোশ্চেন? ঠিক আছে। এখন আপনাদের এখন একটু আমি আগায় যাই, আবার একটু পিছে আসবো। এখন একটু আমি আগায় যাই। মনে আছে আপনারা যখন ডায়োড পড়তেন, ডায়োডটা দেখতে এরকম ছিল? ডায়োডটা দেখতে এরকম ছিল না? তখন আমি কি বলতাম, ডায়োডের এই জায়গাটাকে আমি কি বলতাম? পি টাইপ, তাই না? এই জায়গাটাকে কি বলতাম আমরা ডায়োডের? এন টাইপ। মনে আছে আপনাদের? তো আমরা একটা জিনিস জানতাম যে ডায়োড হচ্ছে এই দিক থেকে এই দিকে তড়িৎ পরিবহন করতে দেয়, তাই না? ইলেকট্রিসিটি এই দিক থেকে এই দিকে যেতে পারে, কিন্তু ইলেকট্রিসিটি কখনো এই পাশ থেকে এই পাশে যাইতে পারে না, তাই না? জি স্যার। এটা মনে আছে আপনারা সবাই? হ্যাঁ স্যার। ইলেকট্রিসিটি ক্যানট ট্রাভেল ইন দিস ডিরেকশন। আমরা এটা একটা আমাদের অবজারভেশন ছিল, তাই না? সো আমরা অবজারভেশনের সাথে এখন আমরা সায়েন্সকে রিলেট করব। এটা হচ্ছে আমাদের অবজারভেশন 1। আমাদের 2 নম্বর অবজারভেশন ছিল অবজারভেশন 2। দুইটা জিনিস আমরা এখন এই জিনিসটার সাথে মিলাবো, যে আমরা এতদিন যে সেমিকন্ডাক্টর এত কষ্ট মষ্ট করে বললাম, এটা আসলে মানেটা কি। এখন চিন্তা করে দেখেন, আপনারা যখন হচ্ছে একটা সার্কিট আঁকতেন, মানে আপনারা তো আগে পড়ছেন একটু হইলেও, তো এখানে একটা রেজিস্টর থাকতো, ধরেন এখানে 5 ভোল্ট আছে, ঠিক আছে? এখানে কত ভোল্ট আছে? 5 ভোল্ট আছে, এখানে একটা রেজিস্টর আছে, তাই না? তো এখন আপনাকে যদি বলি আমি এই জায়গার মধ্যে ভোল্টেজ কত, তো আপনারা কিভাবে বের করতেন? মনে মনে আছে যে আমি এই যে আমার ডায়োডটা ছিল, এই ডায়োডটাকে আমি কিভাবে মডেল করতাম? মনে আছে? মডেল, এই ডায়োডটাকে আমি এইভাবে মডেল করতাম, তাই না? এখানে আমার 5 ভোল্ট আছে, এখানে আমার একটা ব্যাটারির মতো আছে, এখানে আমার তড়িৎ আছে, এবং এটাকে আমরা বলতাম 0.7 ভোল্ট, তাই না? তার মানে এখানে যে আমার রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটার কারণে এখানে আমার কত ভোল্ট আসতো? 5 মাইনাস 0.7, 4.3 ভোল্ট। এটা কি আমরা করতাম কিনা বলেন? এটা কি আমরা করতাম যখন আমরা ডায়োডকে মডেল করতাম সার্কিটের ভিতর? করতাম তো, তাই না? আচ্ছা, যদি আপনারা আগেও না করে থাকেন তাহলে এইভাবে আমরা করি, ঠিক আছে? আমি বলি যে এইভাবে আমরা করি, ঠিক আছে? তার মানে এই জায়গায় হচ্ছে যে একটা ভোল্টেজ ড্রপ খেয়ে যেত, মানে ডায়োডের ভিতরে একটা ভোল্টেজ ড্রপ খেত। এই ভোল্টেজ ড্রপটাকে আমরা বলতাম 0.7 ভোল্ট ভোল্টেজ ড্রপ খেত। কার জন্য? সিলিকনের জন্য। সিলিকনের জন্য 0.7 ভোল্ট ড্রপ খেত। ড্রপ খেয়ে এখানে যে ভোল্টেজটা থাকতো সেটা হয়তো 4.3 ভোল্ট। সবাই কি ক্লিয়ার? জি স্যার। এখন এখন এই দুইটা অবজারভেশন কেন, মানে এই দুইটা অবজারভেশন থেকে আমরা কোন জিনিসটা কেন হয় সেটা আমরা আগে যেটা পড়ে আসলাম সেটার সাথে মিলানোর চেষ্টা করি, ঠিক আছে? সো ধরেন আমার যদি হচ্ছে ডায়াগ্রাম যদি এটা হয়, ডায়াগ্রামটাকে কপি করে নিয়ে যাই। এই যে এখন এখন এই জায়গাটায় জিনিসটা চিন্তা করে দেখেন, আমরা যদি হচ্ছে এটা কেন হচ্ছে কারেন্ট একদিকে যেতে পারে আরেকদিকে কেন যেতে পারে না, এই জিনিসটা আমরা এখন দেখব, ঠিক আছে? যে কেন কারেন্টকে হচ্ছে আমরা যখন ডায়োড বসাই, পিএন জাংশন মিলায় যখন ডায়োড বসাই, একদিকে যেতে পারে আরেকদিকে যেতে পারে না। তার মানে চিন্তা করেন, এখন আপনি হচ্ছে এই দিকে হচ্ছে একটা ব্যাটারি কানেক্ট করলেন, ঠিক আছে? ব্যাটারিটা এই পাশে হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এই পাশে হচ্ছে ধনাত্মক প্রান্ত, ঠিক আছে? এইভাবে কানেক্ট করে দিলাম আমি। এতক্ষণ কি ছিল? ওপেন সার্কিট ছিল। এখন কি ছিল?
ক্লোজ সার্কিট হয়ে গেছে। তার মানে এইদিকে হচ্ছে প্লাস, এইদিকে মাইনাস। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যদি আমি এইভাবে সার্কিটটা কানেক্ট করি, এইদিকে হোল আছে, হোল এই পাশে কাকে পাবে? ইলেকট্রনকে পাবে কিনা বলেন? এই পাশে হোল আছে, এই পাশে ইলেকট্রন আছে, তার মানে হোল কি করবে? হোল হচ্ছে এই দিক দিয়ে ট্রাভেল করে এইদিকে চলে আসবে, আসবে না? জি আবার ইলেকট্রন কি পাবে? ইলেকট্রন এই পাশে কাকে পাবে? ধনাত্মক প্রান্তকে, ব্যাটারির ধনাত্মক প্রান্তকে। তাহলে ইলেকট্রন কি করবে? এই পাশে চলে আসবে না? তার মানে ইলেকট্রন আর হোল যদি এইভাবে এই দিক থেকে বের হয়ে চলে আসে ব্যাটারির দিকে, তার মানে কি হবে? যে হোল আর ইলেকট্রন যখন বের হয়ে যাওয়া শুরু করবে ইম্পিউরিটি অ্যাটম থেকে, তখন কি তৈরি হয়? চার্জ তৈরি হয় না? বাউন্ড চার্জ। খেয়াল করছেন? এই যে আমরা কিন্তু এখানে দেখছিলাম সেটাই, যে ইলেকট্রন আর হোল যখন রিকম্বাইন করে ফেললো, এখানে যখন ইলেকট্রন গায়েব হয়ে গেল, হোলও গায়েব হয়ে গেল, দুটো একসাথে গায়েব হয়ে গেল, তখন কি তৈরি হলো? চার্জ তৈরি হয়ে গেল না? বাউন্ড চার্জ হয়েছিল কিনা বলেন? জি স্যার, পি টাইপে নেগেটিভ আর হচ্ছে এন টাইপে পজিটিভ চার্জ হয়েছে। রাইট, বাউন্ড চার্জ ক্রিয়েটেড। তার মানে এখন চিন্তা করেন, তার মানে এখানেও যখন আমি ব্যাটারিটাকে এইভাবে কানেক্ট করলাম, উল্টা দিকে কানেক্ট করলাম, তখন হোল এই পাশে ইলেকট্রন পেয়ে গেল, ইলেকট্রন এই পাশে হোলকে পেয়ে গেল। যার কারণে হবে কি, যে এখান থেকে আরো ইলেকট্রন আর হোল কি করবে? ডিপ্লিট হওয়া শুরু করবে, তাই না? ডিপ্লিট হওয়া শুরু করলে কি হবে? এইদিকে ডিপ্লিশন রিজিয়ন বাড়তে থাকবে, বাড়বে কিনা বলেন? তার মানে এখানে কি তৈরি হবে? আরো পজিটিভ চার্জ তৈরি হবে। এখানে কি তৈরি হবে? আরো নেগেটিভ চার্জ তৈরি হবে, তাই না? এখন ব্যাটারি আমি যত বেশি শক্তিশালী দিব, তত এটা কি হবে? তত বেশি হোল আর তত বেশি ইলেকট্রনকে সে খেয়ে ফেলবে, তাই না? বুঝতেছেন আপনি? তার মানে এই পাশে ডিপ্লেশন রিজিয়নের উইথ আরো বাড়তে থাকবে। খেয়াল করছেন? এই পাশে আরো নেগেটিভ চার্জ হবে, এই পাশে আরো পজিটিভ চার্জ বাড়া শুরু করবে। তার মানে কি ডিপ্লেশন রিজিয়ন আরো বাড়া শুরু করলো না? খেয়াল করছেন? ডিপ্লেশন রিজিয়ন বেড়ে গেল না আরো? ডিপ্লেশন জি রিজিয়ন স্যার, আরো বাড়ছে। বড় হচ্ছে না? কিন্তু তড়িৎ কি প্রবাহিত হচ্ছে? কোন ধরনের তড়িৎ কি প্রবাহিত হচ্ছে? না স্যার, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। কোন ধরনের কিন্তু ইলেকট্রন এই প্রবাহিত হচ্ছে না। তার মানে আমি আপনাদেরকে যে আমি উপরে একে দেখাইলাম যে কারেন্ট সবসময় এই পাশ থেকে এই পাশে প্রবাহিত হয়, কিন্তু যখনই আপনি একে এই পাশ থেকে এই পাশে দিবেন, তখন কিন্তু সে প্রবাহিত হচ্ছে না, তাই না? তার মানে এন আর পি, তার মানে এন সাইডে যদি আপনি হচ্ছে ধনাত্মক প্রান্ত লাগান, আর পি সাইডে যদি আপনি হচ্ছে ঋণাত্মক প্রান্ত লাগান, তাহলে কিন্তু কারেন্ট কোনোভাবেই প্রবাহিত হতে পারবে না, তাই না? তার মানে দেখেন কারেন্টের ডিরেকশন এইদিকে না? এটা কি হতে পারতেছে? কোনো ধরনের কারেন্ট কিন্তু প্রবাহিত হতে পারতেছে না। খেয়াল করছেন কারণ কি? কারণ ডিপ্লেশন রিজিয়ন বড় হচ্ছে, কিন্তু কোনো কারেন্ট তো যাচ্ছে না। ঠিক বললাম কিনা? কারো কি কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? স্যার যদি একটু চেঞ্জ করে দেই, প্লাসটা এই পাশে দেই, মাইনাসটা এই পাশে, তাহলে কি? হ্যাঁ, ওটাতে আসতেছি, কিন্তু রিভার্স বায়াসে কেন যেতে পারতেছে না? রিভার্স বায়াস যখন দিছি, এটা কি আমার রিভার্স বায়াস? রিভার্স বায়াসে কেন যেতে পারতেছে না আপনারা কি বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার কিনা? তার মানে জি স্যার। আমি যদি এখন ডায়োডের গ্রাফ আঁকি, তার মানে ডায়োডের গ্রাফটা কিরকম? এই পাশে হচ্ছে রিভার্স বায়াস, তাই না? তাহলে ডায়োডের গ্রাফটা বলতেছে এই পাশ দিয়ে যদি আমি দেই, তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে কোনো ধরনের তড়িৎ প্রবাহিত হইতে দিবে না, তাই না? কিন্তু হঠাৎ করে হচ্ছে ভেঙে যাবে, তখন হচ্ছে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে। তার মানে এই পাশে কি? এই পাশে আই, এই পাশে কি? ভোল্টেজ, তাই না? তার মানে এই পাশে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই পাশে হচ্ছে রিভার্স বায়াস, তাই না? খেয়াল করেন এখন ডিপ্লেশন রিজিয়ন কত দূরত্ব পর্যন্ত বাড়বে? এটা যতটুকু পর্যন্ত এই পাশে যাইতে পারে, এটা যতটুকু পর্যন্ত এই পাশে যাইতে পারে, তাই না? একটা নির্দিষ্ট পর্যায়ে তো পর্যন্ত হবে, তাই না? ধরেন আপনি হচ্ছে একটা 2 ভোল্ট লাগাইলেন, তাহলে তো ডায়োড এটা ঠেকাই দিবে, তাই না? কিন্তু আপনি ধরেন 200 ভোল্ট দিয়ে দিলেন, আপনি 200 ভোল্ট একটা ডায়োডের সাথে লাগাই দেখেন ধুম করে ফাইটা যাবে। ঠিক আছে? এটা আপনারা ট্রাই করে দেখেন, অনেক হাই ভোল্টেজ একটা ছোট ডায়োডের মধ্যে লাগাই দিয়েন, দেখবেন এটা ঠাস করে ফেটে গেছে, ফেটে এটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই তো সে হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন ছড়াইতে পারবে, এর বেশি তো ছড়াইতে পারবে না, তাই না? সর্বোচ্চ এই পর্যন্ত ডিপ্লেশন রিজিয়ন আসতে পারবে, সর্বোচ্চ এই পর্যন্ত ডিপ্লেশন রিজিয়ন আসতে পারবে। তারও যদি বেশি ভোল্টেজ দেন, তাহলে তো পুরোটা ভেঙে যাবে। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, ঠিক আছে। ক্লিয়ার আইডিয়াটা কেন রিভার্স বায়াসে হচ্ছে দিতেছে না, এবং কেন রিভার্স বায়াসের গ্রাফটা এরকম আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে? আইডিয়াটা কি ক্লিয়ার? তার মানে আইডিয়াল ডায়োডের গ্রাফটা কেমন হওয়া উচিত? আপনি যত রিভার্স বায়াস বাড়াবেন, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে ঠেকায় রাখবে, তারপরেই যখন হচ্ছে উইথ শেষ হয়ে যাবে, তখন এটা ভেঙে যাবে, ভেঙে অনেক বেশি কারেন্ট পাওয়া শুরু করবেন। ঠিক আছে?
এখন চিন্তা করেন যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে। ফরওয়ার্ড বায়াসেরটা একটা মজার, আরেকটা মজার জিনিস। এখন যখন আপনি এটা ফরওয়ার্ড বায়াসে নেবেন, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে তাহলে এখানে কি পাচ্ছেন খেয়াল করে দেখেন। ফরওয়ার্ড বায়াসে তার মানে পি সাইডে আপনি কি লাগাচ্ছেন, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, আর নেগেটিভ সাইডে কি লাগাচ্ছেন আপনি, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, তাই না? তার মানে এইদিকে প্লাস, এইদিকে মাইনাস, তাই না? এখন চিন্তা করেন যখন এই পাশে অনেক হোল হওয়া শুরু করবে, ঠিক আছে, তার মানে কি এখানে প্লাস দিলেন, আবার এখানেও হোল আছে, তার মানে এখানে কি প্লাস চার্জের ঘনত্ব অনেক বেশি না? খেয়াল করছেন? এটা কি সবাই বুঝতে পারছেন? যখন এই পাশে প্লাস দিচ্ছি কি হচ্ছে, তার মানে ব্যাটারির এটা কি ই কি, দাঁড়ান আমি হচ্ছে আরেকবার আপনাদেরকে একই দেখাই। এই যে খেয়াল করেন, আমি যখন এটাকে এইভাবে আঁকলাম, পি সাইডের সাথে যখন আমি প্লাস চার্জ দিলাম, তাই না, এখানে একটা ডিপ্লেশন রিজন তৈরি হলো, তাই না? এই ডিপ্লেশন রিজনটা কোন দিকে কাজ করতেছে, ই ড্যাপ এই পাশে, তাই না? এটা ডিপ্লেশন রিজনের ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, যে এই পাশে সব প্লাস চার্জ তৈরি হইলো, এই পাশে সব মাইনাস চার্জ তৈরি হইলো। এটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড। কিন্তু ব্যাটারিটা আরেকটা আছে না, যে ব্যাটারির তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাই না? খেয়াল করেন ব্যাটারি, তার মানে ই ব্যাটারিটা তখন কি হচ্ছে, ই ব্যাটারিটা যদি এটা সমান হয় ই ব্যাট, তাহলে কি কোনো তড়িৎ প্রবাহিত হবে? দুইটা কি কাটাকাটি হয়ে গেল না? কোনো তড়িৎ প্রবাহ হবে? হবে না স্যার। হবে না। আমি যদি হচ্ছে এইটুকু দেই, মানে আমি ব্যাটারির কতটুকু স্ট্রেংথ এটা আমি হচ্ছে ভেক্টর দিয়ে বোঝাচ্ছি। আমি যদি এটা দেই তাহলে কি হবে? স্যার কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। কিছুই হবে না, কারণ ও তো বেশি, তাই না? তার মানে নেট কোন দিকে, নেট কিন্তু এই পাশেই আছে, খেয়াল করছেন? নেট কিন্তু এই পাশেই আছে। নেট নেট মানে কি, রেজাল্টেন্ট বা লব্ধি, তাই না? আপনি এই দিকে দিলেন, খেয়াল করেন, এই পাশে দিলেন এইটুকু আর এই পাশে দিলেন এইটুকু, তার মানে নেট কোন দিকে, নেট কিন্তু এই দিকে। খেয়াল করছেন, এইটুকু জায়গায় হচ্ছে নেট আছে, তাই না? ধরেন এটা 5 আর এটা 3, তার মানে এইদিকে কত থাকবে, 2 না? বুঝতে পারছেন? 5 থেকে 3 মাইনাস করলে কত হয়, 2 থাকে, তার মানে 2 কোন দিকে আছে, ই ডেপের দিকেই আছে, তার মানে কি কোনো তড়িৎ প্রবাহ হবে ব্যাটারির কারণে? হবে না স্যার। হবে না। কিন্তু আপনি এখন একটা কাজ করলেন, আপনি হচ্ছে ব্যাটারির পাওয়ারটা আরো বাড়াই দিলেন, তাইলে কি হবে? তাইলে কিন্তু হবে। বুঝতে পারছেন? তাইলে হবে না? এখন নেট কোন দিকে আছে, নেট কিন্তু এই ভেক্টরটা ই ব্যাট থেকে যদি ই ডেপ বাদ দেন তাহলে নেট কোন দিকে পাবেন, ই নেট। খেয়াল করছেন? এখন কি তড়িৎ প্রবাহ হবে? স্যার হবে। এখন স্যার হবে, হবে। রাইট, এখন হবে। তার মানে এখন যদি আমি গ্রাফটা আঁকতে যাই তাহলে গ্রাফটা কিভাবে আঁকবো, যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাই না? আরে জ্বালা, নট রেসপন্ডিং আসে কেন, আরে খোদা। সব লেখা কি চলে গেল? স্যার মাঝে মাঝে একটু রিফ্রেশ দিন স্যার আমাদের। রিফ্রেশ বলতে? স্যার একটা অনেকক্ষণ বুঝাইতেছেন তো স্যার, এই জন্য আর কি বললাম। ও ঠিক আছে, একটু চাটা খেয়ে আসতে পারেন। গেল কই, আরে খোদা, ফাইলটা গেল কই, দেখি তো, এখানে তো পাই না। হুম, স্যার পাওয়ার পয়েন্টের রিসেন্টের ভিতরে পাইতে পারেন। দাঁড়ান, রিকভার হয়েছে। মাঝে মাঝে এই ঝামেলাটা হয় যখন ওবিএস টোবিএস সব একসাথে চালাই, পাগল হয়ে যায়। আচ্ছা রিকভার হয়েছে, যাই হোক। এটা হচ্ছে একটা মজার জিনিস, কেন এটা রিকভার হইলো এটা আপনাদেরকে একদিন বোঝাবো না, এটা একটা কম্পিউটার আর্কিটেকচারের জিনিস, কিভাবে ওরা রিকভার করে ফেলে। আচ্ছা যাই হোক, তো
এই যে আমি যে ছবিটা আঁকতেছিলাম লাস্ট ছবিটা চলে গেছে, এটা একটা ঝামেলা হয়েছে, বাট সমস্যা নাই। এখন মানে যে জিনিসটা হয়েছে যে আপনি যখন একটা নির্দিষ্ট, যখন আপনি হচ্ছে এরকম ভাবে আঁকতেছিলাম আমরা, তখন হচ্ছে একটা নির্দিষ্ট পাওয়ার পর্যন্ত কোনো হচ্ছে তড়িৎ প্রবাহ হয় নাই। তারপরে যখন আমি হচ্ছে একটা বড় পাওয়ার দিছি, তার মানে ব্যাটারিটা যখন এই পাশে একটা বড় পাওয়ার দিছি কম্পেয়ার টু দিস, তখন হচ্ছে একটা নেট তড়িৎ প্রবাহ পাইছি। তার মানে এটা কোত্থেকে পাইছি? এটা হচ্ছে ই ব্যাটারি থেকে, এটা হচ্ছে ই ডিপ্লেশন রিজিয়ন থেকে। তার মানে ই ব্যাটারিটা যখন ই ডিপ্লেশন থেকে বড় হয়েছে উল্টা দিকে, তখনই হচ্ছে আমি কি পাইছি? উই গট কারেন্ট ফ্লো। বুঝতে পারছেন? তখনই আমরা কি পাইলাম? একটা কারেন্টের প্রবাহ পাইলাম, তড়িতের প্রবাহ পাইলাম ই ব্যাটারি। তার মানে এখন আপনারা আসে একটা একটা করে। তার মানে আমি এখন এই গ্রাফটা আঁকি, এই গ্রাফটা আঁকলে আমি কিভাবে গ্রাফটা আঁকবো বলেন তো? এই গ্রাফটা আঁকলে তখন হচ্ছে আমার, এটা তো আমরা রিভার্স বায়াসের জন্য এঁকে আসলাম, যেটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে সে, আরে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে সে হচ্ছে এইভাবে ভেঙে যায় রিভার্স বায়াসের ক্ষেত্রে। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়া পর্যন্ত সে কোনো তড়িৎ প্রবাহ করে না, তারপরে সে করা শুরু করে। বুঝতে পারলেন? আই ভোল্টেজ, ভোল্টেজ এইদিকে। সবাই কি গ্রাফটা ক্লিয়ার কিনা? এখন আপনাকে আমি যদি বলি যে বলেন তো কেন হচ্ছে এই জায়গা পর্যন্ত সে করে না? কজ ডিপ্লেশন রিজিয়নস ভোল্টেজ ব্যারিয়ার is stronger than battery voltage. খেয়াল করছেন? এই যে দেখেন, আমরা যে শুরুতে একটা ভোল্টেজের গ্রাফ এঁকে আসছিলাম, এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমার অতিক্রম করতে হবে। বুঝতে পারছেন? এই জন্যই আমরা সবসময় বলি যে আমরা একটা অবজারভেশন দেখছিলাম যে এখানে কেন একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। এই ভোল্টেজের ড্রপটা হয়েছে কারণ হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা একটা ভোল্টেজ ব্যারিয়ার তৈরি হয়েছে, তাই না? আমি যখন পি টাইপ আর এন টাইপকে একসাথে যখন জোড়া দিছি, তখন কি তৈরি হয়েছে? একটা ভোল্টেজের ব্যারিয়ার তৈরি হয়েছে, যার কারণে তখন কি হয়েছে? এই ভোল্টেজের গ্রাফটা পাইলাম, আর তখন হচ্ছে আমাদের এই বাউন্ড চার্জেস তৈরি হইলো, আর এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল, যার কারণে আমরা যদি হচ্ছে এই পাশে একটা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হয়ে গেল, তাই না? ইলেকট্রিক ফিল্ডের দিকটা হচ্ছে এই দিকে, তাই না? এখন এই দিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের দিক হয়, আমার নিশ্চয়ই এর থেকে বড় একটা ইলেকট্রিক ফিল্ড দিতে হবে যাতে এইদিকে তড়িৎ প্রবাহটা হইতে পারে, তাই না? যেমন পাহাড়ের উপর গাড়ি তুলতে, গাড়িটাকে হচ্ছে সবসময় আপনারা ফার্স্ট গিয়ারে দেন না? মানে আপনারা যদি কেউ গাড়ি চালায় থাকেন পাহাড়ের মধ্যে, তখন এটা দেখবেন যে পাহাড়ের উপর দিয়ে যখন গাড়ি উঠাইতে হয়, তখন হচ্ছে গাড়িকে ফার্স্ট গিয়ারে বেশি শক্তি দিতে হয়, তাই না? তো এরকম আর কি, যে এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে যদি ক্রস করে তড়িৎ প্রবাহ করাইতে হয়, তার মানে একটা বেশি শক্তি দিতে হবে। আর যদি এখন আমি ব্যাটারি ভোল্টেজ যদি আপনার থাকে 5 ভোল্ট, আর ডিপ্লেশন ডেপ ভোল্টেজ ব্যারিয়ার যদি থাকে 0.7 ভোল্ট, তার মানে আপনি নেট কত পাচ্ছেন? 4.3 ভোল্ট। সবাই কি বুঝতে পারছেন? যার কারণে গ্রাফটা হচ্ছে এরকম। সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে, এখন আপনি বলবেন সিলিকনের জন্য 0.7 ভোল্ট ড্রপ খায়, কিন্তু অন্যগুলোর জন্য অন্যরকম হইতে পারে। যেমন জার্মেনিয়াম বা গ্যালিয়ামের জন্য হচ্ছে কোনোটা 0.3 আছে, 0.4 আছে, ঠিক আছে? এখন আপনারা বলবেন যে স্যার তাইলে তো ওইটাই ভালো, ওই ডায়োড আমরা ইউজ করি না কেন? ওইটাও আমরা করি, অন্যান্য জায়গায় করি, কিন্তু সিলিকন তো অনেক বেশি পাওয়া যায়, নেচারে অনেক বেশি অ্যাভেলেবল, তাই না? সিলিকন কি দিয়ে বানায়? বালি থেকে বানায়। তো বালি থেকে বানানোর কারণে আমরা বেশিরভাগ ডায়োড যেগুলো বানাই, এটা সিলিকন দিয়ে বানাই। আর সিলিকনে এই জন্য সবসময় ডায়োডের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়। আর ভোল্টেজ ড্রপ হওয়ার কারণেই ভোল্টেজ ড্রপটাকে আমরা হচ্ছে সবসময় এইভাবে কনসিডার করি, 0.7 ভোল্ট একটা উল্টা দিকে ব্যাটারির সাথে লাগাই আমি কনসিডার করি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, তাই না? তো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের মডেলিং, ঠিক আছে? যার কারণে আমরা এখানে তখন ধরি 4.3 ভোল্ট এই রেজিস্টারের অ্যাক্রসে আসবে। এই জায়গায় এই ব্যারিয়ারটা যে ক্রস করতে, ডিপ্লেশন রিজিয়নের ব্যারিয়ারটা ক্রস করতে আমার এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে। এখন আপনারা বলেন কার কি প্রশ্ন আছে? যার যা প্রশ্ন আছে বলেন, যে যেটা বুঝেন নাই। স্যার আমরা যে টপিকগুলো স্যার আমরা শিখলাম, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যদি আসে?
কোশ্চেন কি আসতে পারে। সো কোশ্চেন সব বই থেকেই আসবে আগের বারের মতো। আগের বার যেরকম বই থেকে আসছে এবারও সব বই থেকে আসবে, বইয়ের বাইরে কিছু আসবে না। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে এটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারে হচ্ছে কতটুকু পর্যন্ত দেখতে হবে। সো এই চ্যাপ্টারে আমি বলে দিয়েছিলাম যেটা দেখতে হবে না, আপনাদের পিএন জাংশন, ডায়োড, এই যে ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে, আপনাদের হচ্ছে এইটুকু পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আপনাদের সিলেবাস বইয়ের জন্য। স্যার ডায়োড কত প্রকার? আসতেছি, প্রকারে তো যাইনি আমরা। সিলেবাস আপ টু দিস, ঠিক আছে, যে এই যে দেখেন এই পর্যন্ত আপনাদের হচ্ছে পড়তে হবে। এই চ্যাপ্টার 3 এর এই পর্যন্ত আপনাদের থাকবে। সো এখন আপনি বলবেন যে পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কি আসবে এটা বোঝা খুবই সহজ। ধরেন আপনাকে বলবো যে পিএন জাংশন এঁকে দেখাও, ঠিক আছে, বা আপনাদেরকে বলবো যে পিএন জাংশনে কিভাবে হচ্ছে ভোল্টেজ ব্যারিয়ার তৈরি হয় ব্যাখ্যা করো, বা এই ছবিটা আঁকো, বা ভোল্টেজ ব্যারিয়ারের গ্রাফটা আঁকো, ঠিক আছে। তো এইখানে তো এর বেশি আর কিছু নাই। তারপরে আমরা চ্যাপ্টার 4 এ চলে গেছি, এর বাইরে আর কিছু দেখা লাগবে না এই চ্যাপ্টারে আপনাদের। আমরা এখন চ্যাপ্টার 4 দেখতেছি, ঠিক আছে। সো চ্যাপ্টার 4 এ কি আছে, ডায়োড, তাই না? ডায়োড তো আপনাদের থাকবেই। এই যে চ্যাপ্টার 4 এ কি আছে, ডায়োড আছে। এখন ডায়োডে আমরা কই আছি খেয়াল করে দেখেন, আইডিয়াল ডায়োড। আমরা এখন এতক্ষণ কি বললাম, আমি কিন্তু একটা ওয়ার্ড লিখছিলাম আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োডে কারেন্টের ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক কেমন হয়, এই যে দেখেন রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, অ্যানোড ক্যাথোড, এগুলাই কিন্তু আমরা এতক্ষণ দেখলাম, তাই না? যে আমরা এটা দেখলাম না যে রিভার্স বায়াসে এমন হয়, ফরওয়ার্ড বায়াসে এমন হয়, এটা একটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক এমন ছিল। কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি এটা ভোল্টেজ ড্রপ হয়, তাই না? ভোল্টেজ ড্রপের কারণে হচ্ছে ডায়োডটা হচ্ছে অন্যরকম ভাবে বিহেভ করে, তখন ওইটার গ্রাফটা একটু পরে আছে, আমি একটু আগে দেখাইছি। এই যে খেয়াল করেন ওইটার গ্রাফটা কিন্তু এখানে, খেয়াল করছেন যে এই যে আমি যে দেখাইলাম, তার মানে এটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াসে গিয়ে ধুম করে ভেঙে গেল, কারণ এই জায়গার মধ্যে ডিপ্লেশন রিজিয়ন বড় হইতে হইতে আর জায়গা নাই। এটা হচ্ছে কি রিভার্স বায়াস। আর এটা কি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কিরকম হইলো, গ্রাফটা একটু দূর গিয়ে তারপরে উঠলো, তাই না? এই জায়গায় একটু ভোল্টেজ ড্রপ খাইছে। এই ড্রপটা কোথা থেকে আসছে, ওই যে আমি যে বললাম 0.7 ভোল্ট ড্রপ খায় সিলিকনের জন্য, সেই জায়গা থেকে আসছে আর কি। ঠিক আছে, সো এখন ধরেন এখন আপনি বলবেন যে কি টাইপের দিতে পারি, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট পড়বো। তো তখন হচ্ছে ওই জায়গা থেকে আপনাদেরকে হয়তো আমি এই সার্কিটটা দিয়ে বলবো, এই সার্কিটটা দিয়ে বলবো যে এরকম গ্রাফ আঁকেন, যে এটার গ্রাফটা কিরকম হয়, গ্রাফটা এঁকে দেখাও। বা এই সার্কিটটা দিয়ে বলবো গ্রাফটা কিরকম হবে এঁকে দেখাও। এবং কোনো সার্কিটই আমি বানাই দিব না, সব বই থেকে দিব, ঠিক আছে। সো বই দেখে দেখে যদি আপনারা বুঝে বুঝে প্র্যাকটিস করেন, এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে পরীক্ষার হলে পাবেন। এর থেকে বেশি তো আর কিছু নাই, মানে বইয়ের বাইরে তো যাওয়ার আর সুযোগ নেই আমার। তো এই যে দেখেন এই জায়গাটা আপনারা পড়বেন অ্যানোড ক্যাথোড কিভাবে হয়, এই জায়গায় এটা ওপেন সার্কিট হয়ে যায়, কেন ওপেন সার্কিট হয় বুঝছেন, এই জায়গায় এটা শর্ট সার্কিট হয়ে যায়। তো ওরা তো এটা আইডিয়াল ডায়োড আছে, যার কারণে এখানে ওরা ওই ভোল্টেজ ড্রপটা দেখায় না, ওরা জিরো থেকেই তুলে দিছে আর কি। তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত পড়লাম বেসিক্যালি। আপনারা বইটা আবার এইদিকে রিডিং দিবেন। আর প্রশ্ন আমি যেগুলো বললাম যে এরকমই আসবে, বইয়ে যা দেখতেছেন তাই, যে ছবি আঁকা, বইয়ের এক্সাম্পলের ম্যাথ, এগুলাই, বা এই ওয়েব ফর্ম আঁকা, এগুলাই আসবে, এর বাইরে কিছু না। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ডায়োড কত প্রকার? আর ও, আজকে যে ডায়োডটা নিয়ে সম্পর্কে পড়লাম হ্যাঁ এটা হ্যাঁ, কোন টাইপের ডায়োড ছিল? আচ্ছা, সো ডায়োড হচ্ছে অনেক প্রকার আছে, ডায়োডের অভাব নাই। যেমন আজকে আমরা যেটা নিয়ে আলাপ করতেছি এটা অনেকটা আইডিয়াল ডায়োড, ঠিক আছে। কিন্তু আমি যে আবার হচ্ছে 0.7 ভোল্টের কথা বললাম, ওইটা আবার নর্মাল ডায়োডের ক্ষেত্রে পড়ে, ঠিক আছে। আবার ধরেন জেনার ডায়োড আছে, ঠিক আছে। জেনার ডায়োডের আবার কিছু বৈশিষ্ট্য আছে, যে জেনার ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে। আবার অনেকগুলো আছে পাওয়ার ডায়োড, এগুলো দেখবেন অনেক মোটা মোটা ডায়োড, যে হচ্ছে ধরেন অনেক সময় পাওয়ার সিস্টেমে আমার ডায়োড বসানো লাগে না, যেখানে অনেক হাই ভোল্টেজ নিয়ে কাজ করতে হয়, তখন হচ্ছে এরকম পাওয়ার ডায়োড থাকে, ঠিক আছে। সো এরকম অনেকগুলো টাইপের ডায়োড আছে, যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের বেসিসে ভিন্ন ভিন্ন রকম হয়, ঠিক আছে। সো আজকে আমি যে যখন রিভার্স বায়াসের গ্রাফটা দেখাইলাম, ওইটা ছিল হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাকচুয়াল ডায়োডের ক্ষেত্রে কি হয় এটা পরে দেখাবো। আর এই যে গ্রাফটা দেখাইলাম ফরওয়ার্ড বায়াসের, ওইটা ছিল নর্মাল ডায়োডের ক্ষেত্রে, কারণ আমি এই জায়গাটা দেখাইছি। কিন্তু আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কিন্তু দেখেন, আইডিয়াল ডায়োডের যে গ্রাফ ওরা দিছে, এই জায়গায় কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাই না? কারণ এটা ওরা আইডিয়াল ধরে নিছে যে এখানে কোনো ভোল্টেজ ড্রপ থাকবে না। যদি রিভার্স বায়াস হয়, রিভার্স বায়াস হইলে এটা ওপেন সার্কিট হবে, আর যদি ফরওয়ার্ড বায়াস হয় এটা আমার শর্ট সার্কিট হবে। খেয়াল করছেন, এটাই হচ্ছে এখানে আইডিয়াল ডায়োডের ছবি দিছে। সো আমি হচ্ছে আপনাকে পরীক্ষায় হয়তো আঁকতে দিতে পারি যে আইডিয়াল ডায়োডের হচ্ছে বিভিন্ন বায়াসের গ্রাফ আঁকো, তখন আপনাকে হচ্ছে এটা করতে হবে। যেমন এই যে দেখেন আইডিয়াল ডায়োড, ডায়োড সার্কিট সিম্বল, আইপি ক্যারেক্টারিস্টিক, ইকুইভ্যালেন্ট সার্কিট। স্যার দেখা যায় না তো, হুম, দেখা যাচ্ছে না স্যার পিডিএফ।
আপনারা অন্যরাও কি স্ক্রিন দেখতে পারতেছেন না? জি স্যার দেখা যাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি স্যার, আচ্ছা, দেখতে আমরা পাচ্ছেন। দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি স্যার আপনারা হয়তো দেখতে পারবেন। তো আজকে আমি যেটুকু আপনাদেরকে বুঝাইলাম যে কিভাবে আমি পি টাইপ নিলাম, এন টাইপ নিলাম, পি টাইপ এন টাইপকে জোড়া দিলাম। জোড়া দেওয়ার ফলে কি তৈরি হইলো? জোড়া দেওয়ার ফলে রিকম্বিনেশন হইলো। রিকম্বিনেশনের ফলে কি তৈরি হইলো? কিছু বাউন্ড চার্জ তৈরি হইলো। যে জায়গায় জোড়া দিলাম সেই জায়গায়। ওই জায়গাটার নাম কি বললাম? ডিপ্লেশন রিজিয়ন বললাম। ডিপ্লেশন রিজিয়নে কি তৈরি হইলো? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইলো। যার কারণে ইলেকট্রিক ফিল্ড থেকে কি তৈরি হইলো? একটা ভোল্টেজ ব্যারিয়ার তৈরি হইলো। এই ভোল্টেজ ব্যারিয়ারটা কি করতেছে? এই ভোল্টেজ ব্যারিয়ারটাই হচ্ছে আমাকে আইদার ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ হতে দিচ্ছে, না হলে হচ্ছে রিভার্স বায়াসে তড়িৎ প্রবাহ হতে দিচ্ছে না। তার মানে পিএন জাংশনের বৈশিষ্ট্য থেকে আমরা আসলে ডায়োড পাই, যেটা হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহে আমাকে সাহায্য করে। যেটা হচ্ছে মানে ডায়োড ছাড়া পৃথিবী অচল। ঠিক আছে? আপনার মানে আমি ক্লাসও নিতে পারতাম না আজকে যদি ডায়োড আবিষ্কার না হইতো। বুঝতে পারছেন? সো ডায়োডের গুরুত্ব আসলে বলে শেষ করার মতো না। কিন্তু ডায়োডটা কেন এরকম বিহেভ করে এটা আসতেছে হচ্ছে পি টাইপ আর এন টাইপ থেকে। বুঝতে পারছেন? বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আর না হলে আপনাদের রোল কল করব। স্যার এখানে ডায়োডের সিম্বলটা যেরকম আপনি ক্লাসে আর এক রকম দেখাইছিলেন, ওই যে সামনের দাগটা নাই, এটা কি কোনো ডিফারেন্স আছে স্যার? না না, ডায়োডের সিম্বল এটাই, আমি ভুলে দেই নাই। ডায়োডের সিম্বল সবসময় এরকম। ভালো একটা স্যার পয়েন্ট রোল বলছেন। কলটা কেন স্যার রান্না করতে হবে? হ্যাঁ, স্যার এই ডায়োডটাকে কি স্যার আমরা রেকটিফায়ার ডায়োড নামে চিনি? না, রেকটিফায়ার ডায়োড বলে কিছু নেই। ডায়োড ডায়োডই, কিন্তু ডায়োডকে রেকটিফায়ারের সার্কিটে ব্যবহার করা যায়। ঠিক আছে? ডায়োড ডায়োডই, কিন্তু ডায়োডকে রেকটিফিকেশনের কাজে ব্যবহার করা যায় আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক পড়াশোনা। এখন হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা দেই। আপনারা দাগানো বইটাও আমি সেভ করে ফেলি। স্যার দাগানো বইটা দিয়ে দিয়েন। হ্যাঁ, দাগানো বইটা আপনাদের গুগল ড্রাইভে আছে, দেখেন আপনারা। গুগল ড্রাইভে সব সেভ হয়ে থাকে। আচ্ছা স্যার। এই লেকচারটাও আছে। আমি ওবিএস এর হচ্ছে রেকর্ডিংটা বন্ধ করি।